হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার চ্যাপ্টারটি তোমাদের নিয়ে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি যে বাস্তব সংখ্যা কি। দেখো, বাস্তব সংখ্যা আমরা কিন্তু ডেইলি বেসিসে আমরা প্রতিদিনই ইউজ করে থাকি। যেরকম একটা এক্সাম্পল দিই, আমরা প্রতিদিন ঘড়ি দেখি, সকালে 7টায় ঘুম থেকে উঠছি, তো 7 AM, এই 7 সংখ্যাটা কিন্তু বাস্তব সংখ্যা, বুঝলে? তারপর আমরা সাপোজ 2 ঘন্টা বই পড়লাম, তাহলে এই 2 সংখ্যাটা কি বাস্তব সংখ্যা। তারপর মনে করছি যে আমার কাছে একটি আপেল আছে, আমি আর আমার বন্ধু দুজন সমান ভাগে ভাগ করে খেলাম। তাহলে আমার বন্ধু আর আমি দুজন যদি সমান ভাগে ভাগ করে খাই, সেক্ষেত্রে তাহলে কতগুলি করে আপেল খাবো? অবশ্যই গোটা তো আপেল খেতে পারবো না। এই একটা আপেল, তাহলে একটা আপেলকে আমরা 2 ভাগে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে 1/2 অংশ এবং এটাও 1/2 অংশ, তাই না? তো এই 1/2 অংশ এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা, আর এই 1/2 তো সেম, এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা। তাহলে দেখো যে বাস্তব সংখ্যাটা কি। বাস্তব সংখ্যা হলো যে আমরা ডেইলি লাইফে যা সংখ্যা ইউজ করছি, যে সমস্ত সংখ্যার ব্যবহার আমরা ছোটবেলা থেকে করে এসেছি, সেই সব সংখ্যাই কিন্তু আমরা বাস্তব সংখ্যা হিসাবে ধরতে পারি। কিন্তু শুধু এমনটা বললে তো আর বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের সঠিক ধারণা জন্মায় না। তো সেক্ষেত্রে আমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে একটু বিশদ ধারণা দরকার। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড 9ম শ্রেণীতে এই বাস্তব সংখ্যা নিয়ে একটি অধ্যায় দিয়েছে। তো চলো, এই বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যার আরো কত ভাগ থাকতে পারে। হ্যাঁ, শুধু যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটার নাম দিলাম, তারপরে এই নয় যে বাস্তব সংখ্যা শুধু আমরা বাস্তব সংখ্যা নিয়েই পড়াশোনা করছি। বাস্তব সংখ্যার সঙ্গে আরো অনেক সংখ্যা জড়িয়ে রয়েছে, তাদের সমস্ত কালেকশন বা সমস্ত বাস্তব সংখ্যা, সমস্ত সংখ্যাগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেই ঝুড়িটার নাম দিয়েছি কি বাস্তব সংখ্যা। তাহলে আমরা আস্তে আস্তে ওই ঝুড়িটা দেখবো। তার মানে আমার বক্তব্য হচ্ছে যে এরকম একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে অনেক ধরনের সংখ্যা আছে, অনেক ধরনের সংখ্যা আছে। এই টোটাল সংখ্যাটাকে আমরা কি বলছি? রিয়েল নাম্বার, রিয়েল নম্বর বা বাস্তব সংখ্যা। তাহলে এইরকম ঝুড়ির মধ্যে অনেক রকম সংখ্যা কালেকশন আছে, অনেক রকম সংখ্যার কালেকশন আছে। তো আমরা সেই কালেকশন গুলো দেখব এবং এই কালেকশন গুলোর প্রত্যেকটা সম্পর্কে জানবো এবং তাদের ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, বাস্তব সংখ্যার যে প্রথম যে ভাগটা আসছে, প্রধান দুটি ভাগ, একটি হচ্ছে কি, একটি হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তো এবার দেখো, এই বাস্তব সংখ্যাটাকে, বাস্তব সংখ্যার একটা এক্সাম্পল আমি এখানে লিখে দিই। এক্সাম্পলের হিসাবে 2 - 1 0.5 √3, সব সংখ্যাগুলোকেই আমরা বাস্তব সংখ্যা ধরতে পারি একটা এক্সাম্পলের বেসিসে, ঠিক আছে? তো এবার আমি বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করলাম, একটি কি মূলদ এবং আরেকটি কি অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাটা কি, এইবারে হচ্ছে আমার মেন বিষয় বা প্রধান যে অংশ, মূলদ সংখ্যার ভিতর ঢুকে যাচ্ছি। দেখো, মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সেই পার্ট যে সমস্ত বাস্তব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই
কিউ আকারে প্রকাশ করা যায়। এখন এই কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0 এবং পি কিউ পূর্ণ সংখ্যা। তো এখানে এক্সাম্পল আমি যদি দিই, দেখো এক্সাম্পল হচ্ছে 1/2, 0, -1, 0.5, সবই কিন্তু কি হয়ে গেল না মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যা বাদ দিয়ে বাকি যে বাস্তব সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা হিসাবে চিনবো, সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা হিসাবে চিনবো। তাহলে এইটা আমাদের কি, তাহলে মূলদ সংখ্যা বাদ দিয়ে বাকি বাস্তব সংখ্যা। একটা এক্সাম্পল যদি আমি নিই, তাহলে √3, ই, পাই, এগুলো আমাদের √11, এগুলো আমাদের কি সব অমূলদ সংখ্যা। এখন এই ই আর পাই এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা, এটা একটা লেটার দিয়ে ইউজ করছি, এটা তো গ্রিক লেটার পাই, তোমরা পরিমিতিতে এর ব্যবহার জানবে। ই উচ্চতর গণিতে ব্যবহার আছে, ই এই মুহূর্তে তোমাদের ব্যবহার নেই, তবে জেনে রাখো ইও একটি বাস্তব বাস্তব সংখ্যা তো বটেই, এটিও একটি অমূলদ সংখ্যা। এবার আমরা আসছি মূলদ সংখ্যার মধ্যে যে বিশেষ ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই মূলদ সংখ্যার মধ্যে অনেক ধরনের ভাগ আছে। একটা হচ্ছে কি না ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, আর এখানে হচ্ছে 0, এটাকে হচ্ছে 0 নাম্বার বলা হয়। এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরেকটা নাম আছে ন্যাচারাল নাম্বার। কি বললাম? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে মূলদ সংখ্যার এই ভাগগুলো পড়লাম। তাহলে এর একটা এক্সাম্পল কি +1, +2, +50, সবই সংখ্যাগুলোকে। আর এর এক্সাম্পল হচ্ছে কি অনলি 0, এর এক্সাম্পল হচ্ছে নেগেটিভ যত আছে -2, -10, এই সমস্ত সংখ্যাগুলো। এবার আমি আরেকটা ধরনের সংখ্যার কথা বলবো, যে সংখ্যাটি এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0কে একসঙ্গে লেখার পদ্ধতি। মানে আমার বক্তব্য হচ্ছে যেটা বাস্তব, যেটা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল তার মধ্যে কিন্তু 0 নেই, সেখানে কি হচ্ছে 1 থেকে শুরু এবং সেটি অসীম পর্যন্ত চলতে থাকবে, যা কোনো শেষ হয় না। কিন্তু এখন বাবা এই যে 0 সংখ্যাটি তো তার একটা আলাদাই নাম আছে কি 0 সংখ্যা। এবার এই 0 আর এই ধনাত্মক পূর্ণ সংখ্যা জুড়ে আমি আরেকটি করতে পারি। তাহলে আমি এই ধরনের একটা সেট করতে পারি 0, 1, 2, 3 এইভাবে যে চলছে, এটিকে আমরা বলবো হোল নাম্বার। কি বলবো? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যা। তার মানে আমরা কি শিখলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা, এই যে দুটি সংখ্যা, দুটি নয় একটি, এটি একই সংখ্যার সেটের আরেকটি নাম। এর সাথে আমি যদি 0টাকে ইনক্লুড করে দিই, মানে 0টাকে আমি যদি ওর মধ্যে রাখি ওই ঝুড়িতে, তাহলে সেই সংখ্যার যে ঝুড়িটা, সেই ঝুড়ির নামটা কি যাবে? বদলে যাবে। এবং সেই বদলে কি নাম হয়ে যাবে না, বদলে তার নাম হয়ে যাবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুলি সংখ্যারেখায় কিভাবে আমাদের প্লেস করা যাবে। তো চলো একটি সংখ্যারেখা এঁকে তাদের মধ্যেকার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বিচার করি। আগে আমরা দেখব মূলদ সংখ্যা। আমি পরের পর্বে সংখ্যারেখায় অমূলদ সংখ্যা কিভাবে বসাতে হয় বা কিভাবে প্লেস করতে হয়
সেটি নিয়ে বিস্তর আলোচনা করব। আজকে আমি দেখাবো মূলদ সংখ্যা কিভাবে সংখ্যা রেখার মধ্যে বসানো যায়। এটি খুবই আকর্ষণীয় একটি বিষয়। না, আমরা ক্লাস 7-এ সংখ্যা রেখা সম্বন্ধে পরিচয় হয়েছে অলরেডি। তাহলে সেই সংখ্যা রেখাটা একটু এঁকে দেখাই। সংখ্যা রেখাটা কি? অ্যাকচুয়ালি সংখ্যা রেখা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর আমরা জানি স্ট্রেট লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট। সেক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইনের দু প্রান্তে কি করতে হবে না, দুটি অ্যারো সাইন দিতে হবে। কারণ আমরা জানি যে লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট আছে, কিন্তু স্ট্রেট লাইনের কোনো এন্ড পয়েন্ট হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে এন্ড পয়েন্ট নেই, কিন্তু তবু আমরা এ বি একটা নাম দিলাম এবং এটাকে মাঝখানে আমরা অরিজিন বা এটাকে আমরা ও দিয়ে নোটেট করলাম। এই মাঝখানের সংখ্যাটিকে আমরা এখানে আমরা কি ভাবতে পারি, 0 ভাবতে পারি, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, এইভাবে এইদিকে চলতে থাকছে। এদিকে আমরা কি জানি, -1, -2, -3, -4, -5, -6, এরকম ভাবে সংখ্যা রেখাগুলো রান করে, তাই না? তাহলে সংখ্যা রেখার না আছে শুরুর বিন্দু, না আছে কি শেষের বিন্দু। তাহলে সংখ্যা রেখা কিন্তু দুদিকেই ইনফাইনাইট লেন্থ পর্যন্ত চলতে পারে। এবারে আমরা একটি সংখ্যা, আমি যদি বলি না +3, এটি সংখ্যা রেখা কোথায় আছে? না, তোমরা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, না স্যার এইটা হচ্ছে +3। খুব ভালো কথা, আমরা +3 সংখ্যা রেখার মধ্যে দেখিয়ে দিলাম। যদি বলে -5 সংখ্যা রেখার মধ্যে কোথায় আছে? -5 দেখো এই জায়গায় আছে, এই যে -5, মানে আমার সংখ্যা রেখা আঁকা অনুযায়ী এটা হচ্ছে +3 এবং এটা হচ্ছে -5। এবারে যদি আমি বলি না 3.5, কি বললাম? 3.5। এখন এই 3.5 মানে কি? দেখো 3 and 4 এই দুটোর মাঝখানে থাকবে। এটা তো তোমরা বুঝতে পারছো যে 3.5 এটি 3 এবং 4-এর মধ্যবর্তী একটি জায়গায়। তাহলে এখানে যদি কোনো সংখ্যা 3 হয়, এখানে যদি কোনো 4 হয়, তাহলে 3.5 নিশ্চয়ই এই জায়গাটা থাকবে, মাঝখানে থাকবে। তাহলে দিস ইজ 3.5। এখন তাহলে 3.5টা এই রকম জায়গায় থাকবে। দিস ইজ কি 3.5, দিস ইজ 3.5, ঠিক আছে? এখন এই 3.5টাকে আমরা যদি এরকম ভাবে ভাবি 35/70, সরি 35/10, তাহলে এইটাকে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, তাহলে এটা কি হলো 7/2। দেখো এই 7/2 p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা 7/2 দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই যে মূলদ সংখ্যার অবস্থানটা, তাহলে মূলদ সংখ্যা যখন পুরোপুরি ভগ্নাংশ হবে, হ্যাঁ, প্রকৃত হোক বা অপ্রকৃত হোক, তো সেই ভগ্নাংশটি সবসময় যে কোনো দুটি ইন্টিজার এর মাঝখানে থাকবে, যে কোনো দুটি ইন্টিজারের মাঝখানে থাকবে। আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তো অবশ্যই ইন্টিজারের কোনো একটা ইন্টিজারই হবে, বা কোনো একটা পূর্ণ সংখ্যাতে আমরা 3 বা 4 বা 5 যাই থাক না কেন। কিন্তু তোমাদের এটা ভাবতে হবে, আজ থেকে এটা ভাবা শুরু করতে হবে যে আমরা এতদিন পর্যন্ত যে সংখ্যা রেখা আঁকতাম তাতে শুধু ইন্টিজার গুলো লিখতাম 0, 1, 2, 3, -1, -2, -3 এরকম ভাবে লিখতাম। কিন্তু আজকে আমরা আজ থেকে কি জানলাম না, এদের মাঝখানেও সংখ্যা আছে এবং সংখ্যা রেখা কখনোই কোনো ফাঁকা স্থান পাওয়া যায় না। সংখ্যা রেখাতে অসীম সংখ্যক সংখ্যা মজুদ আছে। সেই জন্য সংখ্যা রেখা মাঝখানে আমাদের 1 এবং 2 যে আমাদের গ্যাপ ছিল, ক্লাস 7-এ আমরা এই গ্যাপগুলো শিখেছিলাম যে 1-এর পরে অনেকটা গ্যাপ দিয়ে 2 লিখতে হয়। আজকে থেকে আমরা জানবো কি 1-এর পরে কোনো গ্যাপ থাকবে না, 1-এর পরে 2 অবশ্যই লিখবো, কিন্তু 1 এবং 2 এর মাঝখানে অসংখ্য অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা থাকে। আমি অমূলদ সংখ্যার পরবর্তী ভিডিওতে অবশ্যই এটি নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলদ সংখ্যার বিষয়টা আলোচনা করব। এবার আমি কি করব যে মূলদ সংখ্যার পরিচয়, মূলদ সংখ্যা কিরকম কিরকম দেখতে হতে পারে। চলো এরপরে সংখ্যা রেখায় আরো মূলদ সংখ্যা কিভাবে দুটি সংখ্যার মাঝখানে আরো কয়টি মূলদ সংখ্যা পাওয়া যায় সেটি আমি আলোচনা করব। তো
এখন দেখি মূলদ সংখ্যাগুলো কিরকম ভাবে থাকতে পারে। দেখো আমি কি বলেছিলাম না, মূলদ সংখ্যা দেখতে কিরকম হয় না, বলেছিলাম যে পি বাই কিউ আকারে দেখতে হয়, এরকম দেখতে হবে, দেখতে হবে, তাই তো? পি বাই কিউ এর মতো, পি বাই কিউ এর মতো দেখতে হবে। এখন সেখানে অবশ্যই অবশ্যই কি কি প্রপার্টি থাকতে হবে, যে কিউটা নট ইকুয়াল টু 0 এন্ড পি কিউ কি অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে আমার বলো শূন্য কি মূলদ সংখ্যা? শূন্য কি মূলদ? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। কেন না, 0/1 আকারে শূন্যকে আমরা লিখতে পারি, 0 আকারে এটা লিখতে পারি, অথবা কেউ 0 ইকুয়াল টু 0/50 লিখতে পারে। তাহলে তার পি ইকুয়াল টু আসছে 0, কিউ ইকুয়াল টু আসছে এটার জন্য 1, এটার জন্য তার পি ইকুয়াল টু আসছে 0 এবং কিউ ইকুয়াল টু আসছে 50। এবং এখান থেকে অবশ্যই কিউটা নট ইকুয়াল টু 0, এখানেও তাই কিউটা নট ইকুয়াল টু 0, এবং পি আর কিউ এরা হচ্ছে পূর্ণ সংখ্যাই হচ্ছে, দেখো পূর্ণ সংখ্যা, এখানেও তাই পি আর কিউ পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আছে শূন্য কি একটি পূর্ণ সংখ্যা, তাহলে তোমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে শূন্য একটি কি পূর্ণ, সরি, শূন্য কি একটি মূলদ সংখ্যা। তাহলে তোমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে হ্যাঁ অবশ্যই শূন্য একটি মূলদ সংখ্যা। কেন কি শূন্যকে অবশ্যই অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশিত করা যাচ্ছে, যেখানে কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0, এটা অবশ্যই দেখাতে হবে। কারণ আমরা জানি কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশটি সংজ্ঞা হারিয়ে ফেলে বা অসঙ্গত হয়ে যায়। সে কারণে আমাদের কিউ নট ইকুয়াল টু 0 দেখাতে হবে, এবং পি এবং কিউ অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা কতটা উল্লেখ করবে, তাহলে মূলদ সংখ্যার সঠিক পরিচয় আমরা দিতে পারি। এছাড়াও আমরা মূলদ সংখ্যা যে কোনো যে পূর্ণ সংখ্যা আছে, ধরো 5কে আমরা দেখো 5/1 লিখতে পারি, তাহলে এটাকেও কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। তাহলে 5 হলো একটি কি সংখ্যা বলো না, মূলদ। সেরকম 5 -3 2 -100 সবই কিন্তু এরা কি সংখ্যা হয়ে গেল না, এরা সবই মূলদ সংখ্যা হয়ে গেল। এবার আমরা দেখব এই যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা আরেকটি ফরম্যাট দশমিকে লেখা যায়, দেখো 0.23, এই সংখ্যাটি তো একটি দশমিক ভগ্নাংশ, তাই না? এই সংখ্যাটি কি একটি দশমিক কি ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশ মানে এটিকে আমরা দেখো আমরা 23/100 লিখতে পারি, এটা কোনো বুঝতে সমস্যা নয়, কারণ এই পয়েন্টের জন্য একটা 1 এলো আর দুটো সংখ্যা আছে বলে দুটো 0 বসিয়ে দাও, স্ট্রেট ফরওয়ার্ড। তো দেখো এই সংখ্যাটাকে আমরা কি ভাবতে পারি, এটাকে পি ভাবতে পারি, আর এই সংখ্যাটাকে আমরা কি ভাবতে পারি, এটাকে কিউ ভাবতে পারি, দ্যাট ইজ পি বাই কিউ। তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, অবশ্যই অবশ্যই তো 100 ভ্যালুটা তো 0 নয়, তাহলে 100 নট ইকুয়াল টু 0, তাহলে এটা দেখো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, এবং কি এটি অবশ্যই অবশ্যই মূলদ সংখ্যার মধ্যে পড়ে গেল। তাহলে মূলদ সংখ্যা দেখতে 0 হতে পারে, +-1 +-2 এইভাবে চলতে পারে, 2/3 4/9, 50/7, এই সমস্ত সব সংখ্যাই কিন্তু কি হচ্ছে মূলদ সংখ্যা, বা 0.29, 2/1.4, সবই কিন্তু এটা আমাদের মূলদ সংখ্যা বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটি দেখো 2/1.4 নিচ্ছে, এখন তো প্রশ্ন হচ্ছে যে এটা তো বাবা কিউ নয়। হ্যাঁ এটা তো অবশ্যই কিউ, কিন্তু কিউ এটা ইন্টিজার না। কেউ যদি লেখে 2/1, এটা কি মূলদ? অবশ্যই মূলদ। কেন কি এটা যদি ক্যালকুলেশন করি 2 এটা 14/10 হবে, 10টা উপরে উঠে গেলে 2 × 10/14, 2 দিয়ে কাট, তাহলে 10/7, দেখো 10/7 কি একটি মূলদ সংখ্যা। তাহলে এই যদি কেউ বলে হ্যাঁ এটা তো বাবা পি বাই কিউ আকারে প্রকাশ করে যাচ্ছে, কিউ ইকুয়াল টু 1.4, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ নয়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা নয়। সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা বলে দিলে হবে না, এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটা আলটিমেট আমাদের ফর্মে আসছে কিনা। এবারে আমাদের আরেকটি সংখ্যা হতে পারে যে হ্যাঁ √2 কি একটি মূলদ সংখ্যা, অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, √2 কি মূলদ? উত্তর হচ্ছে না। কেন না, এই √2 কে কখনোই আমাদের চেনা পি বাই কিউ আকারে
লেখা যাবে না যাতে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হয়। রাদার √4 এটি কিন্তু মূলদ। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার? দেখো √4 মানে অবশ্যই কি 2, তাহলে 2 মানে কি 2/1, তাহলে এটি কি, এটি একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা আজকের মূলদ সংখ্যার সবিস্তার জানলাম। এবার আমি দেখব যে দুটি মূলদ সংখ্যার মাঝখানে আরো কি মূলদ সংখ্যা থাকতে পারে, বা দুটি যে কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মাঝখানে কি মূলদ সংখ্যা থাকতে পারে। এর উত্তর হচ্ছে অবশ্যই থাকতে পারে। এবং চলো আমরা বোর্ডে চলে যাই, কিভাবে দুটি মূলদের মধ্যে আরো মূলদ থাকতে পারে আমরা একটু দেখে নিই। দেখো মনে করছি 2/3 এবং 1। এখন দেখো এই 2/3টাকে যদি আমরা ভাগ দিই, তাহলে 0.66 করে চলছে। আমি যদি এটাকে অ্যাপ্রক্স করি তাহলে 0.67 এরকম জায়গায় এটা দাঁড়াচ্ছে। তো এই 0.67 আর 1 কে আমরা লিখছি 1.00। ঠিক আছে, তো এইটার মাঝখানে আমি যদি এখানে বলি এটা যদি 67 ভাবি, এটা যদি 100 ভাবি, তাহলে এদের মাঝখানে অবশ্যই 100 থেকে 67 3 7 3 33, তাহলে মাঝখানে অবশ্যই 32টা সংখ্যা আছে। তাহলে এটাকে আমরা 0 পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে 1.00 দিচ্ছি। তার মানে এখানে এর পরের সংখ্যাটাকে আমি যদি বলি 0.68, তারপরে বলি 0.69, এই করতে করতে এখানে কি হবে 0.99, তারপরে কি হবে 1. এর আগেরটা হবে 0.98, তার আগেরটা হবে 0.97, এরকম সব আছে, এবং এই লাস্ট পয়েন্টটা হবে এটা। তো দেখো এই সব সংখ্যাই কিন্তু কি মূলদ সংখ্যা, তাই না? আমরা বলেছিলাম যে দশমিক ভগ্নাংশ অবশ্যই কি হয়, মূলদ সংখ্যা হয়। এবার আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে ইকুয়াল ডিস্টেন্সে কিভাবে মূলদ সংখ্যাগুলো বসানো হবে। হ্যাঁ, ইকুয়াল ডিস্টেন্স আমি যদি বলি যে এই দুটোর মাঝখানে 5টি মূলদ সংখ্যা বসাও, তাহলে আমরা যে কোনো 5টি বসিয়ে দিতে পারি। হ্যাঁ, যে কোনো 5টি বসিয়ে দিতে পারি, কিন্তু আমাকে যদি কোশ্চেনটা এরকম আসে যে ইকুয়ালি ডিস্টেন্স বা সমদূরত্বে, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গায় 2/3 আছে, এই জায়গায় 1 আছে, আমি 3টে বসাবো, 1টা 2টো 3টে। তাহলে দেখো এই যে ডিস্টেন্সটা হলো, এই যে ডিস্টেন্সটা হলো, এই যে ডিস্টেন্সটা হলো, এবং এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্স গুলো সব সমান। তার মানে আমার এখানে কত বসবে, এখানে কত বসবে, এখানে কত বসবে। এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবো? হ্যাঁ, এটিও খুবই সহজ একটি উপায় আছে। আমরা যে কটি সংখ্যা বসাতে বলবে তার থেকে 1 যোগ করে নেব। কি বললাম? যদি 3টে বসাতে বলে আমরা 3-এর সাথে 1 যোগ করে 4 করে নেব। যদি 5টা বসাতে বলে 5-এর সঙ্গে 1 যোগ করে নেব। তাহলে চলো আমি এই অঙ্কটি আমি 3টে বসিয়ে দেখছি। তার মানে এই 2-3 এবং 1-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাও। তাহলে 3টে বলেছে মানে 3 + 1 = 4 করে নেবো। ঠিক আছে, এটা আমাদের থাকবে। এবং আমরা কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে বড়টা থেকে ছোটটা আমরা যদি বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিলে কি হবে, 3 × 3 -2/3 মানে হচ্ছে 1/3। তাহলে এটি কিন্তু ডি ধরে নিলাম। আর প্রথমটাকে আমরা বললাম এ, তাহলে এ ধরি এ = 2/3, আর এখানে ডি কত পেয়েছি, ডি = 1/3। তাহলে এর পরের যে মূলদ সংখ্যাটা হবে a + d করব। ঠিক আছে, a + d মানে এই 2/3 + 1/3, সরি, d মানে 1/3। এবার না, এটা d নয়, ডিটাকে আমরা কি করব, d = ওই যে 1/3 হয়েছে ভাগ দেব 4 দিয়ে, তাহলে কি হয়ে গেল 1/12। এবারে কি করব, পরের যে সংখ্যাটা হবে a + d মানে 2/3 + 1/12 করলে এখানে কি হবে 9/12।
3 4 8 9। এবার a প্লাস 2d করব, a প্লাস 2d, a প্লাস 2d করলে হবে 2 এর 3 প্লাস 2 এর 12, তাহলে এটা হচ্ছে তোমার 3 9 4, তাহলে 8 10 এর 12। এবার a প্লাস 3d করব, a প্লাস 3d করলে 2 এর 3 প্লাস 3 এর 12, তাহলে এটা 11/12। দেখো এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যা কোথায় আছে দেখো আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 2/3, 2/3, আর এই সংখ্যাটি হচ্ছে কত 9/12, এই সংখ্যাটি কি হচ্ছে 10/12, এই সংখ্যাটি হচ্ছে 11/12, আর তারপরে হবে 12/12, 12/12 মানে কত, এটা 12/12 মানে এটা হচ্ছে 1, তাহলে এই সংখ্যাটি কত 1। ঠিক আছে, তাহলে দেখো এইটা 2 এর 3 এবং এইটা হচ্ছে 1, এদের মধ্যে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা বসিয়ে দিলাম, 9 এর 12, 10 এর 12 এবং 11/12, তাই না? তো এরকম ভাবে আমাদের দুটি মূলদ সংখ্যা থাকলে অসংখ্য সংখ্যা আমরা বসাতে পারি। চাইলে আমরা 30টাও বসাতে পারি, চাইলে আমরা 300টাও বসাতে পারি। তার একটা টেকনিক কি, তার একটা টেকনিক হচ্ছে কি, যে যে দুটো সংখ্যা দেবে সে দুটো সংখ্যা আগে বিয়োগ করে নেব, বিয়োগ করে বিয়োগফলটাকে আমরা রেখে দেব, এবং যে কটি সংখ্যা বসাতে বলবে সে কটি সংখ্যা বসানোর জন্য সেই সংখ্যার সঙ্গে 1 আমরা যোগ করে নেব। 1 যোগ করার কারণ আছে, কারণ শেষ পয়েন্টটাকে নিয়েই আমাদের ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য 1 যোগ করে নিয়ে যোগফলটা ওই বিয়োগফলকে ভাগ করে দেবো। ভাগ করলে আমি কি পাবো, ডি পাবো। এবার আমি যে কটি সংখ্যা বসাবো, প্রথমে a প্লাস ডি, মানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমরা এ ধরে নেবো। এখানে যেরকম প্রথম সংখ্যাটা 2/3 আছে, মানে ছোট সংখ্যাটি, তাহলে 2/3 সংখ্যাটি এ ধরে নেবো। তারপরে পর এ প্লাস ডি একটা ভ্যালু পাবো, এ প্লাস 2d আরেকটা ভ্যালু পাবো, এ প্লাস 3d আরেকটা ভ্যালু পাবো। এইভাবে আমার যদি 25টা বলে তাহলে আমার এ প্লাস 24d পর্যন্ত একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্কগুলো এভাবে করতে হবে। তো চলো এখান থেকে আরো কয়েকটি ছোট ছোট কোয়েশ্চেন আনসার করা যাক। এবার মূলদ সংখ্যা সম্পর্কে দুটি ছোট ছোট প্রশ্ন একটু তোমাদের কাছে বলি, বা এটি এক্সপ্লেন করে একটু তোমাদের বোঝাই। তো প্রথমে একটি প্রশ্ন বলছে, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ পূর্ণ সংখ্যা। এই কোশ্চেনটা কি হবে? দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে প্রশ্ন আমরা কিভাবে সলভ করব না, দুটি পূর্ণ সংখ্যা নাও, তাদের যোগ করো। যে কোনো, তোমরা ভাবো 5 এবং 7, 5 আর 7 যোগ করলে কত হয় 12, 5 - 3 যোগ করো, -5 আর -3 যোগ করলে +2 হয়। তাহলে আমরা আউটপুট কিন্তু এটা জাস্ট আমরা চেক করি, চেক 5 + 7 তাহলে কি হচ্ছে 12 পূর্ণ সংখ্যা, 5 প্লাস -2 তাহলে +3 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এর আউটপুট কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে এটা কোনো সমস্যাই নেই, দুটো পূর্ণ সংখ্যা। বিয়োগটাও সেমই হবে, কেন না 5 বিয়োগ -3, দেখো 5 + 3 মানে 8 পূর্ণ সংখ্যা, 5 - 4 সেক্ষেত্রেও কিন্তু 1 পূর্ণ সংখ্যা, তাহলে বিয়োগফলটাও একই হবে। গুণটাও আমাদের দেখবো যে 5 ইন্টু যদি -4 নিই -20 মূল সংখ্যা, -5 ইন্টু -3 +15 তাহলে সেও কিন্তু পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে গুণফলটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে, এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এবার আমরা যদি ভাগে আসি, ভাগের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। দেখো আমি যদি 20কে 4 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা পাচ্ছি, কিন্তু আমি যদি 20কে 6 দিয়ে ভাগ করি তাহলে 20/6 মানে 10/3, 10/3 এটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাই না? তাহলে কি হলো, যে ভাগ, দুটি পূর্ণ সংখ্যার ভাগ পরস্পর পূর্ণ সংখ্যা হতে হবে এরকম কিন্তু সব সময় বলা যায় না, কিছু সময় হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তাই জন্য আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসবো যে এটি সর্বদা পূর্ণ সংখ্যা নয়, এটি কি হবে, সর্বদা কি পূর্ণ সংখ্যা নয়, সর্বদা
পূর্ণ সংখ্যা নয়। তাহলে মোটামুটি আমরা আর এবার 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 আমি দেখবো যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা, কয়েকটি সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা আমি এঁকে দিয়ে তোমাদের এই ক্লাসটি শেষ করে দেবো। তারপরে পরবর্তী ক্লাসে আবার এর পরের পার্ট নিয়ে আসবো। তো চলো দুটো একটা অঙ্ক আমি সংখ্যা রেখার অঙ্ক আমি এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা বসাই। সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসাই। সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসাই। তাহলে এখানে 7-4 7-4 আরো দেওয়া আছে 3/5 9/2 3/5 9/2 2/9। বাস এইগুলোই আমি একটু তোমাদের সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো যে হাউ টু প্লেস রেশনাল নাম্বার ইন আ নাম্বার লাইন। চলো কিভাবে প্লেস করা যায়। তাই আমি এখানে প্রথম যেটা নিচ্ছি ফার্স্ট এটা। তো এটা তো আমি একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, মাঝখানে আমরা 0 দিলাম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, হচ্ছে 8, এদিকটা হচ্ছে -1, এদিকটা হচ্ছে -2, -3, -4 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বা সংখ্যা রেখা আঁকার সময় অবশ্যই অবশ্যই তোমরা দুদিকে তীর চিহ্ন বা অ্যারো সাইনটি অবশ্যই অবশ্যই দেবে, নয়তো কিন্তু তোমাদের কোনো নাম্বার পাওয়ার কথাই নয়। কোনো টিচার এটা কিন্তু অ্যালাউ করবে না যে তোমরা দুদিকে দুটো অ্যারো না দিয়ে তোমরা নাম্বার আশা করবে। ঠিক আছে, তো চলো এবার এই 7, তো 7 তো এখানে কোথায় আছে, এখানে এই 7টা, তাহলে এটা হচ্ছে 7, তাহলে এটা আমাদের ফার্স্ট হয়ে গেল। -4, তাহলে -4টাও এটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো 3/5 আছে, 3/5টা কি করব, একটু ভাগ দিয়ে নি। তাহলে 0 কি আছে 0.6, এটা কি আনসার হলো 0.6। এখন 0.6টা দেখো, এটা একটু কায়দা করে আমি করব তোমাদের বোঝার জন্য। এটাকে আমি 0 বললাম, ঠিক আছে, এটাকে আমরা বললাম কি 0.1, এটাকে বললাম 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1.0, 1.1 এরকম ভাবে। তাহলে এখানে আমরা সংখ্যা রেখাটা -0.1, -0.2 এরকম। তাহলে এখানে আমি জিরোটাকে, এটা 0 এবং এই 1টাকে আমরা একটু হাইলাইট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা 0 আর 1 করেছিলাম এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিলাম। এবার আমাকে এই 3-এর 5টা দেখলাম 0.6, কোথায় পাওয়া গেল, এখানে পাওয়া গেল। তাহলে দিস ইজ কত 3/5, দিস ইজ 3/5, বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের 9/2, দেখো 9/2টাকে আমরা যদি ভাগ দিই, 9/2 মানে কত, এটা হবে 4.5। তাহলে 4 আর 5 এর মাঝখানে, তাহলে এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে 4 আর 5 এর মাঝখানে, তাহলে দিস ইজ 4.5, দিস ইজ 4.5 বা 9/2, যে কোনো একটা লিখলেই হবে, 4.5 বা 9/2। যেহেতু অঙ্কে 9/2 আছে, তোমরা 4.5টা লিখলে অ্যাভয়েড করবে, ওখানে 9/2 দিয়েই লেখার চেষ্টা করবে। এবার আরেকটি দেখাবো 2/9। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। 2/9টা একটু আমি দেখাই। দেখো এই 2/9টাকে আমি যদি ভাগ করি, 9 দুগুণে 18, 2 তারপর 0, 9 দুগুণে 18, এই তারপর 2, তাহলে দেখো 0.22, তো 0.2 তো এখানে হয়েছে, আর 0.3 এখানে হয়েছে, তো 0.22 মানে এই 0.2 আর 0.2, এইটাকে আমি যদি একটু এক্সপ্যান্ড করি, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি এরকম, তাহলে এইটা হচ্ছে 0.20, 0.21, 0.22, 0.23, 0.24, 0.26, 0.27, 0.28, 0.29 আর 0.30 মানে হচ্ছে 0.3। ঠিক আছে,
তাহলে এইটা এক্সপ্যান্ড, তাহলে এইটুকু আমাদের একটু এক্সপ্যান্ড করে নিতে হলো। এই দিকেও আছে, এই দিকেও আছে। তাহলে এবার দেখো এখানে 0.2, কিন্তু এখানে 0.222 এরকম ভাবে আছে, তো এক্সাক্ট 0.2 নয়। তাহলে এই 0.23 কে আরো এক্সপেনশন করা যায়, ঠিক আছে, এটাকে তোমরা চাইলে আরো এক্সপেনশন করতে পারো, যে এখানে হবে 0.220, তারপরে কি হবে 0.221, তারপরে 0.222, এরকম ভাবে এইটা লাস্টটা হবে কি 0.23। তাহলে এই যে জায়গাটা হলো 0.22, তার মানে তুমি যতই বা এক্সপ্যান্ড করো না কেন, এইটি তুমি কোনোভাবে এক্সাক্ট লোকেশন তুমি পাবে না। সে কারণে আমরা দুটো বা তিনটে, আমরা এখানে যেহেতু 0.22 করেছি, তারপরে হবে 0.223, আমরা এই 0.222 আর 222 জাস্ট আমরা এই দুভাবে এখানে সরিয়ে দেবো। এইটা আমরা লিখতে পারি কত, 2/9। বা কেউ যদি মনে করে আমরা এখানে দেবো, তাহলে জাস্ট এখান থেকে এটা না করে জাস্ট একটু সরিয়ে দিয়ে লিখবো এইটা এখানে 2/9 লিখে দেবো। কেউ যদি মনে করে আমি খুব বেশি না কেটে করব, তাহলে সে এখানে করতে পারে 2/9। তবে যত নিচের দিকে যাবে তত অ্যাকুরেসিটা বাড়বে। তোমাদের যদি সময় থাকে তোমরা এইভাবে দেখাতে পারো। তো আশা করি সংখ্যা রেখার যে মূলদ সংখ্যার যে প্রতিস্থাপন সেটি তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তী যে ভিডিওটি আমি আনছি এর ঠিক পরের পার্ট নিয়ে আলোচনা করবো, সেখানে মূলদ সংখ্যা এবং যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো, এবং সেখানে মূলদ সংখ্যার আরো কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি পজ করে যে যে জায়গায় তোমাদের প্রয়োজন মনে হবে তোমরা খাতাতে নোট করে নিতে পারো, এভাবে প্র্যাকটিস করো। আর যে বইয়ের যে অঙ্ক আছে, যে 1 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, তোমরা আশা করি 1.1 এর এই ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই কোনো উপকারে লাগবে, সাহায্যে লাগবে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলেই একমাত্র লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও এটি উপকৃত হয় এবং অঙ্কে যত দুর্বল জায়গা আছে সেই দুর্বল জায়গাগুলো ক্লিয়ার হয়। আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে সমস্ত ডাউট, সমস্ত তোমাদের যে দুর্বল জায়গা সেইগুলো আমি ক্লিয়ার করব বা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যেহেতু চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল এবং আমার এই উদ্যোগ যে পশ্চিমবঙ্গবাসীর যে গণিতের দুর্বল জায়গা, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী গণিতে একটি ভয় পাওয়ার জায়গা রয়েছে। তো আমি আমার এই অনলাইন কোর্স বা অনলাইন ক্লাসের এই মাধ্যমে, ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো আর ভবিষ্যতে চ্যানেলের সঙ্গে থেকো। আমি নিশ্চয়ই তোমাদের কোয়ারিজ গুলো আমি পরপর ভিডিওটি আনার মাধ্যমে তোমাদের কাছে থাকার চেষ্টা করব। এবং আমার এই যে উদ্যোগ, এটি শুধু ক্লাস 9 নয়, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত আমি আপাতত শুরু করেছি এবং পরবর্তীতে আরো যে হায়ার যে ম্যাথ গুলো আছে সেগুলো আমি পরে চিন্তা ভাবনা আছে। আপাতত আমি স্কুলিংটা ভালো করে দেখার চেষ্টা করছি, যে 5 থেকে 12 পর্যন্ত। তো চলো আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো জায়গায় কাটবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিন্তু ধরে ধরে বিষয়টা আলোচনা করেছি। এটুকুই। চলো আগামীতে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।